মানবকণ্ঠ ডিজিটালে আজকের এই আয়োজনে আপনাদের স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমাদের সাথে আছেন একজন বিশেষ অতিথি, বাংলাদেশ গণ অধিকার পরিষদের ঢাকা ৮ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যিনি গণ অধিকার থেকে নির্বাচন করছেন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, এ সময়ের আলোচিত ব্যক্তিত্ব মেঘনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? আমি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। মেঘনা আলম এই নামটি আমাদের সোশ্যাল মিডিয়া এবং মেইনস্ট্রিম মিডিয়াতে সবসময় বিভিন্ন কারণে আলোচনার বিষয়বস্তু। 2020 সালের মিস আর্থ বাংলাদেশ খ্যাত মেঘনা আলম, যিনি মডেল ও মিস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে আছেন। জি আলহামদুলিল্লাহ। তো আপা এইখান থেকে যেটা প্রথমে যে জিনিসটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে 2020 আর 2025 মিস আর্থ বাংলাদেশ মঞ্চ থেকে সরাসরি নির্বাচনের মঞ্চে জি বিষয়টা কিভাবে দেখছেন? আই থিঙ্ক মিস আর্থ বাংলাদেশ যে কন্টেস্টটা ছিল এবং একটা আন্তর্জাতিক কন্টেস্ট, আলটিমেটলি মিস আর্থ, আমার মনে হয় সেই মঞ্চটা আসলে নির্বাচনের মঞ্চ থেকে অনেক কঠিন। নির্বাচনের মঞ্চে আসলে শুধুমাত্র জনসম্পৃক্ততাই হচ্ছে একমাত্র মানদণ্ড। আর একটা বিউটি প্যাজেন্টে গেলে আসলে হচ্ছে চুলচেরা বিশ্লেষণ হয় একজন মানুষের এবং সেখানে বুদ্ধিমত্তা, প্রকৃতির জন্য কাজ করা হতে শুরু করে আসলে ভেতরের ও বাইরের দুই সৌন্দর্যেরই একটা মেলবন্ধনের প্রয়োজন হয়। আর সারা পৃথিবীতে আসলে সৌন্দর্যের কোনো শেষ নেই, এবং বাংলাদেশের তুলনায় বাইরের দেশের যারা পার্টিসিপেন্ট থাকেন, নাগরিক থাকেন, তাদের আসলে নাগরিক সুবিধা, অর্থনৈতিক উন্নতি, তাদের নিজেদেরকে গ্রুমিং করার অপরচুনিটি, তাদেরকে সাপোর্ট করার ফান্ডিং, সব কিছুই আমার দেশের তুলনায় আসলে শত শত গুণ বেশি। তো সেই জায়গায় বাংলাদেশের একটা প্রতিনিধিত্ব করার যে প্রসেস, আমার মনে হয় সেটা অনেক ডিফিকাল্ট। তবে এখন আমি যেটা করছি, জাতীয় নির্বাচন, আমাদের দেশের ভেতরেই দেশের মানুষের সাথে একটা অভ্যন্তরীণ দেশের জন্য কি করতে পারি সেই প্রস্তাবনাটা সামনে রাখা, বা নিজেকে আইন প্রণেতা হিসেবে আমি কতটুকু সক্ষম সেটা মানুষের কাছে পৌঁছানো। আমার মনে হয় এটা একটা সুন্দর সাবলীল প্রসেস, কিন্তু একটা আন্তর্জাতিক কম্পিটিশনের থেকে অনেক সহজ। অনেক দলই তো আছে, স্বতন্ত্র ছিল, গণ অধিকার পরিষদে কেন? আসলে আমার মনে হয় যে একটা দল একটা ব্যক্তি থেকে আসলে বেশি সক্ষম পরিবর্তন আনতে। কখনো কখনো একজন ব্যক্তিও আসলে দলের ঊর্ধ্বে গিয়ে পরিবর্তন আনতে পারে, এবং ব্যক্তি বা জনগণ দুইটা আসলে দুইটা আলাদা জিনিস। সো আমি একজন মেঘনা আলম হিসেবে বোধ করেছি যে যেই দলের হয়ে আমি নির্বাচন করছি তাদের সাথে আমার আইডিওলজিক্যাল সিঙ্ক হয়েছে, তাদের সাথে আমার একইভাবে প্রতিবাদ করার, প্রশাসনের দুর্নীতিগুলোকে আসলে মানুষের সামনে উন্মোচন করার, কিংবা যে কোনো হায়ারার্কিক্যাল সিস্টেমে যে অথরিটি আসলে করাপ্টেড তার বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর তোলা, অনেক কিছু মিল আছে। এবং ভয় ভীতি সব কিছু এড়িয়ে বাংলাদেশকে সামনে নিয়ে যাওয়ার যে একটা প্রতিশ্রুতি, সেটা আমার এবং গণ অধিকার পরিষদের আসলে মিলে যায়। এটাই আসলে একমাত্র কারণ। এ পর্যন্ত নির্বাচন একেবারেই সামনে চলে আসছে, আর মাত্র 1 সপ্তাহ। এই সময়টাতে এই নির্বাচনের জার্নিতে কি ফিল করছেন? কতটুকু সিকিউর ফিল করছেন? নির্বাচনের জার্নিতে আসলে নারী পুরুষ কেউই সিকিউর না। স্পেশালি যেই আমাদের সমাজে আসলে যেই ধরনের রাজনীতি আমরা এতদিন দেখে এসেছি, যে গুন্ডা দিয়ে রাজনীতি করা, কিংবা হচ্ছে দলীয় ক্ষমতা দেখিয়ে রাজনীতি করা, অনেক মানুষ, অনেক সাধারণ জনগণ এখনো এটাই বোঝে না যে জাতীয় নির্বাচন কোনো দলের নির্বাচন না। এবং আপনি বিএনপি না হয়ে, জামাত না হয়ে, গণ অধিকার পরিষদ না হয়ে, সব কিছুর ঊর্ধ্বে আপনি যে ব্যক্তি হিসেবে, জনগণের প্রতিনিধি হিসেবেও যথেষ্ট শক্তিশালী হতে পারেন, সেটা অনেক মানুষ এখনো বোঝে না। তারা মনে করে যে দলের সাথে দলের, প্রতীকের সাথে প্রতীকের কম্প্যারিজন। সেখানে মেঘনা আলম যে নির্বাচনে দাঁড়িয়েছে, তাকে নির্বাচিত করলে আসলে যে সমস্ত দলীয় প্রভাব থেকে মুক্ত একজন মানুষকে তারা সংসদে পাবে, এটা মানুষকে বোঝানোই হচ্ছে আমার মোক্ষম কাজ এখন। এবং আমার মনে হয় সময় কোনো বিষয় না। স্পেশালি আমি সৃষ্টিকর্তার একটা শক্তিতে বিশ্বাস করি, যে তিনি চাইলে বলবেন হও এবং হয়ে যায়। সো আমার কাছে মনে হয় যে 7 দিন হোক, 1 দিন হোক, 1 সেকেন্ড হোক, আমার ভাগ্যে যদি থাকে যে আল্লাহ আমাকে সেই সুযোগ দেবেন জনগণের সেবা করার, তাহলে সেই সুযোগ আমি পাবো অবশ্যই। কতটুকু প্রত্যাশা করছেন? আমার প্রত্যাশা সত্যিকার অর্থে পুরোপুরি হচ্ছে আল্লাহর কাছে, এবং জনগণের কাছে যেহেতু অনেক ভুল ইনফরমেশন দিয়ে আমাকে অনেক বাজেভাবে উপস্থাপন করে ফেমাস করে দেওয়া হয়েছে, একদিক থেকে ভালো হয়েছে
যে আমি যদি আসলে 30-40 বছর রাজনীতি করতাম, যেই ধরনের পরিচিতি আমি পেতাম ঘরে ঘরে, কিংবা আজকে যদি আমি টাকা দিয়ে যদি প্রচারণা করতে চেতাম যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ মেঘনা আলম নামটা চিনবে, যেই পরিমাণের অর্থের আমার প্রয়োজন হতো, কোনো কিছুই আমার দরকার হয় নাই। আলহামদুলিল্লাহ, আমার ক্ষতি করতে গিয়ে বাংলাদেশের একটা মানুষকে বাদ রাখিনি যে মেঘনা আলম নামটা চেনে না। আমাকে যেটা করতে হবে শুধুমাত্র প্রকৃত মেঘনা আলমকে সেটা মানুষকে চেনানো, এতটুকুই আমার কাজ। মানুষ যদি এটা বুঝে ফেলে, মানুষ যদি একবার ধরে ফেলতে পারে যে ষড়যন্ত্র করে আসলে ভালো মানুষগুলাকেই সমাজে ছোট করার চেষ্টা করা হয়, যে আসলে এই ধরনের আক্রমণ যে দেশের ভালো করতে চায় তার উপরই হয়, এটা যদি মানুষ একবার বুঝে ফেলে, আমি বিশ্বাস করি তারা আমার জন্য অবশ্যই ভোট করবে ইনশাআল্লাহ। সমালোচনার কথাটা যেহেতু আপনি তুললেন, জি, ঈসা আল দোহাইলাম নামটা মনে হয় আপনার জীবনে কি বলবো, এটা কি আমার জীবনে এটা একটা ভালো মেমোরি, এবং আমার জীবনে সে অলওয়েজই একজন অনার্ড পারসন। ঈসা আল দোহাইলাম তার সাথে যোগাযোগ আছে এখন? তার পরিবারের সাথে আছে। পরিবারের সাথে আছে। জি, যাই হোক, আমি আপনার কিছু বিষয় দেখতেছিলাম, সেটা হচ্ছে যে আপনি বলছিলেন যে প্রফেসর মোহাম্মদ ইউনূসের সাথে আপনার একটা সফর হয়েছিল। জি, আমার যতটুকু মনে পড়ে সেটা মেবি তার সাথে বিদেশে কোথাও একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে আপনি গেছিলেন, আপনার সাথে আরো অনেকেই ছিল। তিনি আমাকে তার সঙ্গে আসলে তার ফান্ডিং দিয়ে তার অর্গানাইজেশন থেকে নিয়ে গিয়েছিলেন। কোনো প্রোগ্রামে গিয়ে দেখা হয় নাই, উনি আমাকে বাছাই করে সেই প্রোগ্রামের জন্য আসলে নিয়ে গিয়েছেন। তো আপনি বলছিলেন যে, আমি একটা ইন্টারভিউতে আপনার দেখলাম যে আপনি বলছিলেন যে আপনার সাথে সেই সফরে ছিল এমন অনেকেই এখন রাষ্ট্র পরিচালনার বিভিন্ন দায়িত্বে। এক্স্যাক্টলি। জি। তো আমার কোশ্চেনটা হচ্ছে, এটা কি কেমন হয়ে গেল না যে ডক্টর ইউনূসের আপনি অবশ্যই পরিচিত, কিংবা তার সাথে একটা সম্পর্ক আছে ন্যূনতম, আর নয়তো এমনটা তো হওয়ার কথা ছিল না। তো সে রাষ্ট্রীয় ক্ষমতায় আছে, তার শাসন আমলে ওই সফরের কেউ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন, আর আপনি তার দ্বারা ভিকটিম, বিষয়টা কি হয়ে যাচ্ছে? আসলে এই যে বললেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসন আমল, এই শব্দটাতে আসলে আপনি এই প্রশ্নের উত্তর দিয়ে ফেলেছেন। কারণ আনফর্চুনেটলি আমরা বলি যে গণতান্ত্রিক দেশ, কিন্তু সেই দেশে খুবই দুঃখের এবং দুর্ভাগ্যের বিষয় যে যারাই আসলে দেশ নেতা হয় কিংবা দেশের আসলে দায়িত্ব নেয়, সামহাও এটা যে আসলে জনসেবার কাজ, জনমুখী কল্যাণকর কাজের একটা দায়িত্ব, এটা তারা ভুলে গিয়ে আসলে এটাকে শাসন ব্যবস্থা হিসেবেই দেখে। তো হয়তো তিনি তার চেষ্টার কমতি না রাখলেও কোনো না কোনো জায়গায় আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস যে আসলে জনগণের সেবক ছিলেন, সেই পরিচয়টা তিনি হারিয়ে জনগণের শাসকের পর্যায়ে চলে এসেছে। এটা আপনি মনে করছেন? আমি মনে করছি না। আপনি আমাকে যখন প্রশ্ন করেছেন, আপনি এটা আসলে ক্লিয়ারলি প্রশ্ন করেছেন। আমি একটা ফেসবুক পোস্টের অংশ পড়তে চাই। লেখক কল্লোল মুস্তাফা তার ফেসবুক পেজে পোস্ট করেছিলেন। ওকে, মেবি সেটা এপ্রিলের 10 তারিখ কিংবা সামহাউ কিছু একটা। তো সেখান থেকে লিখছিলেন যে হাউন আঙ্কেল নাই, কিন্তু গণ অভ্যুত্থানের সরকার হাউন আঙ্কেল এন্টারপ্রাইজকে এখনো ব্যবহার করছে, আগের মতো ব্যবহার করছে। এই যে হাউন আঙ্কেল, ভেরি ইন্টেলেকচুয়াল স্টেটমেন্ট। এই যে বিষয়টা কিভাবে আপনি এই যে হাউন আঙ্কেলের সেই যে ভাতের হোটেল, এবং আপনি একটা ইন্টারভিউতে বলছিলেন জি 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 যে ভাতের হোটেলের কর্মচারী চেঞ্জ হয়েছে, কিন্তু সেই খাবার দাবার প্লেট। জি 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 এক সময় আমরা দেখেছি যে সেই ভাতের হোটেলে ভাত সার্ভ করতেন হারুন। আমার সময়ে এই গণ অভ্যুত্থানের পরবর্তী যে ইন্টারিম গভর্নমেন্ট, সেখানে আমি দেখলাম যে সেই একই রুম, একই ডাইনিং টেবিল, একই জায়গায় ভাত সার্ভ করছে মল্লিক। এবং যদিও এখন মল্লিকের বদলি হয়ে গেছে, এবং আলহামদুলিল্লাহ মল্লিক সাহেব আমার বাবাকে আসলে ফোন করে যথেষ্ট কান্না জড়িত কণ্ঠে আসলে সরি বলেছেন, আমাকে তুলে নিয়ে যাওয়া যে আসলে একটা ভুল ছিল তার জন্য, এটা তিনি নিজের মুখেই স্বীকার করেছেন। এবং তার বদলি হয়ে এখন নতুন একজন তার দায়িত্ব নিয়েছেন, সেও পরিচিত, আমার বাবারই পরিচিত একজন মানুষ। সো এই যে ভুলটা তারা করে ফেললো, ভুলটা তো করার আগেই আসলে কেউ একজন তাকে গাইড করা উচিত ছিল, কারো একজন আওয়াজ তোলা উচিত ছিল যে আমরা যেই প্রসেসটাতে যাচ্ছি, সামনে আগাচ্ছি, এটা তো আইনি না। আসলে তো এই নারীর বিরুদ্ধে কোনো মামলা নেই, কোনো কমপ্লেইন নেই, কোনো প্রমাণ নেই, কোনো কিছুই নেই। শুধুমাত্র কেন কারো প্ররোচনাতে আমরা একটা রাষ্ট্রের শক্তিশালী একটা অংশ, মানুষকে নিরাপত্তার জন্য আমাদের কাজ, সেটা আমরা নষ্ট করে শুধু একটা মানুষের উপর আক্রমণ করবো। এটা তো একটা বিশাল ভুল বলবো না, আমি বলবো যে এটা আসলে বিশাল একটা ক্রাইম। তারপরও আসলে মানুষ
মানুষ হিসেবে ভুল ত্রুটির ঊর্ধ্বে না। আমরা এটা আপাতত হচ্ছে মহৎ দৃষ্টিতে আমরা এড়িয়ে যাচ্ছি এবং আমরা চেষ্টা করছি যে বরং ভবিষ্যতে যেন বাংলাদেশের নাগরিককে নিরাপত্তা দিতে মেঘনা আলমও একজন কার্যকরী ভূমিকা পালন করতে পারে। সেই জায়গাতে আমি আসলে মল্লিক সাহেবদেরকেও বলবো যে যেই শক্তি সামর্থ্য, এই যে 25 জন এজেন্সির মানুষকে নিয়ে আপনারা এসেছিলেন একজন নিরাপরাধ নিরীহ নারীকে আক্রমণ করতে, সেই একই শক্তি আপনি তো অনেক শক্তিশালী, এটা তো 25 জন মানুষ কেন লাগবে আপনাকে নিতে? সেই একই শক্তি চলেন আমরা ব্যবহার করি আসলে নাগরিকদেরকে নিরাপত্তা দিতে। আমার দেশের নারীরা রাস্তায় বের হলে স্ট্রিট হ্যারাসমেন্টের শিকার হয়, আমার দেশে তনুর মতন ফেলানির মতন মানুষ রেপ হয়, খুন হয়, সেখানে কিন্তু নিরাপত্তা দেওয়ার জন্য একজন পুলিশ সদস্য কিংবা একজন কোনো হচ্ছে আর্মি সদস্য কাউকে খুঁজে পাওয়া যায় না। তাহলে এই যে এতগুলো বাহিনী নিয়ে একটা নারীর বাসায় একটা হচ্ছে অতর্কিত সাডেন আকস্মিক হামলা করার জন্য তাদের শক্তি সময় নিয়ত হয়েছে, এই নিয়তটা কেন মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য হয় না? তারপরে বিষয়টা এরকম যে রাষ্ট্র যখন চায় তখন 25 জন নিয়েও একজনকে ধরতে পারে। আসলে না, রাষ্ট্র এবং সরকার দুইটা আলাদা জিনিস। আমার যে নিজের যে বক্তৃতাগুলো দেয়া বা নিজের যে এক্সপ্রেশনটা বলা, এটা রাষ্ট্রের বিরুদ্ধে না। রাষ্ট্র চাচ্ছে না তা না, রাষ্ট্র তো আসলে নাগরিকই হচ্ছে রাষ্ট্রের মালিক, জনগণ হচ্ছে রাষ্ট্রের মালিক। রাষ্ট্র চায় না সেটা না, রাষ্ট্রটা যে পরিচালনা করছে সরকার। মালিক কি মালিকের জায়গায় আছে? রাষ্ট্র পরিচালনা করছে যে সরকার, যারা আসলে নাগরিকের সেবা দেওয়ার জন্য দায়িত্ব নিয়েছে, তারা আসলে চাচ্ছে না। তারা যদি চায় তাহলে সমস্ত অপরাধীকে, এই যে হাদি মারা গিয়েছে, আল্লাহ জান্নাত নসিব করুক, তারা চাইলে 1 সপ্তাহের মধ্যে তার খুনিকে বের করে শাস্তি দিতে পারে, সেই ক্ষমতা তাদের আছে। কিন্তু তারা সেটা চাচ্ছে না কেন, এটা একটা প্রশ্ন। এবং সেই জায়গায় হাদি যখন হচ্ছে আক্রমণের শিকার হয়, সেই জায়গায় কেন আমরা 25 গাড়ি এজেন্সির মানুষ দেখলাম না? কেন আসলে হাদির এই ঘটনা ঘটার সাথে সাথে কেন পুলিশের লোক, এই যে ডিবির লোক, স্পেশাল ব্রাঞ্চের লোক সবাই ওই স্পটে কেন দৌড়ে গেল না? কতখানি দূর থানা সেখান থেকে? খুবই কাছে। তাহলে সেই মানুষগুলোর কেন আসলে এত সময় এবং এত উৎফুল্লতা ছিল যে মেঘনা আলমের বাসায় চলে আসবে? এটা তো আসলে একটা জনগণের প্রশ্ন। তাদের কি লাভ ছিল সেখানে, কি ক্ষতি ছিল? একটু ভিন্ন প্রসঙ্গে আসি। আমরা যতটুকু জানি আপনি একজন রাজনৈতিক প্রশিক্ষক। জি, আলহামদুলিল্লাহ। রাজনৈতিক প্রশিক্ষক থেকে একেবারে রাজনৈতিক ব্যক্তিত্ব, নির্বাচন, এই দুইটা, এই যে আপনি লম্বা একটা সময় প্রায় 10 বছর, যতটুকু আমি জানি, যদি ভুল না হয়ে থাকে 11 বছর রাজনৈতিক প্রশিক্ষক হিসেবে ছিলেন। তো ওই যে রাজনৈতিক প্রশিক্ষকের জায়গা থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে ওঠার এই জায়গাটা কোনটা বেশি কঠিন? রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে ওঠা। কারণ আসলে হিউম্যান সাইকোলজি অনেক কমপ্লেক্স। রাজনীতির নির্বাচনের জায়গা কিংবা রাজনৈতিক ব্যক্তিত্ব হওয়ার জায়গা, এটা আসলে মানুষের যে মনস্তাত্ত্বিক বিষয়গুলো, এটা বোঝার এবং সেই জায়গায় একটা প্রভাব ফেলার বিষয় থাকে। আমি দেশের ভালো করতে চাই, কিন্তু আমি যার ভালো করতে চাচ্ছি তার তো সেটা বুঝতে হবে। আমরা কি আসলে আমাদের জীবনে সবসময় আমাদের বন্ধু এবং শত্রুকে চিনতে পারি? আমরা যদি সময়েই আসলে হাদিকে চিনতে পারতাম, তাহলে হয়তো তাকে হারাতে হতো না। আমরা পৃথিবীতে আসলে একবার না বহুবার দেখেছি যে যেই রাষ্ট্রনায়ক আসলে রাষ্ট্রকে বাঁচিয়ে রাখতে চায়, তাকে তারই লোকজন মেরে ফেলে। এবং একবার দুইবার না, এটা ইউনিভার্সাল। বাংলাদেশের সমস্যা তাও না, সারা পৃথিবীতে এটা আমাদের জন্য আসলে আনফরচুনেট যে ভালো মানুষের উপরে তারই লোকজন আক্রমণ করে। এবং আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাও যদি বলি, তিনিও যখন তার এই নিয়ত নিয়ে শুরু করেছিলেন তার জার্নি, সর্বপ্রথম তাকে কারা আক্রমণ করেছিল? তার নিজের লোক, নিজের মানুষ। আমরা পৃথিবীর যত রাজনৈতিক ব্যক্তি দেখি, তাদের মৃত্যুর জন্য, তাদের উপর হামলার জন্য কারা দায়ী? শত্রু, তার কাছের লোকরাই দায়ী। সো আসলে রাজনৈতিক ব্যক্তি হওয়ার প্রসেসটা একটা বিশাল ঝুঁকি নিয়েই মানুষের ভালো করার একটা চেতনা। তো সেই জায়গায় আমি আসলে প্রস্তুত, যে কোনো কনসিকুয়েন্সে আমি বাংলাদেশকে ফিক্স করবো ইনশাল্লাহ। এই নির্বাচনের এই যে কয়েকদিন বাকি আছে, এই সময়টাতে ঢাকার যে জনগণ বা বাংলাদেশের জনগণ যারা সোশ্যাল মিডিয়াতে যেই মেঘনা আলমকে চিনি, সেখান থেকে আপনি যেটা বলতে চাচ্ছেন যে ভিন্ন একটা মেঘনা আলম, যে ওই মেঘনা আলমটাকে যাকে নিয়ে সমালোচনা হয়, আপনি আসলে ওই ব্যক্তি না, অন্য একজন কেউ, যার মধ্যে হয়তো আমার মনে হয় মেঘনা আলমকে নিয়ে কোনো সমালোচনা হয় না। কারণ সমালোচনা জিনিসটা কি, আপনি একজন মানুষকে সে যেরকম সেভাবে জানেন,
জেনে আপনি তাকে বলছেন যে আপনার এই ব্যাপারটা ঠিক করা প্রয়োজন বা এই জায়গাটা ভুল, এটা হচ্ছে সমালোচনা। কিন্তু আপনি যদি একটা মানুষকে ভুল জানেন, তাকে আপনি আসলে জানেনই না কিংবা ভুলভাবে জানেন, তখন তাকে নিয়ে কোনো কথা বলা হচ্ছে ব্যঙ্গ করা কিংবা হচ্ছে এটাকে আসলে বাংলায় কিভাবে বলে যে অজ্ঞতার জায়গা। তো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে অজ্ঞতা। যখন তারা আসলে আসল মেঘনা আলম কি করে, তার কি উদ্দেশ্য সেগুলো জানবে, তখন এই যে অজ্ঞতাটা না, এটাই আসলে সম্মানে পরিণত হবে বলে আমি বিশ্বাস করি। আপনি আপনার একটা ফেসবুক পোস্টে, লম্বা একটা পোস্ট, সেখানে বলেছিলেন একজন ব্যক্তিকে উদ্দেশ্য করে, তুমি যখন আমাকে এই আংটিটা দিয়েছিলে তখন বলেছিলে তুমি আমাকে সম্মান করবে, যত্ন নেবে, চিরদিনের জন্য আমার অভিভাবক হবে, আর কাজ কথার চেয়ে শক্তিশালী। জি। এরপরে আপনি 5টা টপিকস ওনাকে ধন্যবাদ দিয়েছেন। হ্যাঁ। ধন্যবাদ আমার জীবন বাঁচানোর জন্য, জি। ধন্যবাদ ভ্যালেন্টাইন ডেতে ফুল পাঠানোর জন্য, ধন্যবাদ সৌদি বাদশার পক্ষ থেকে চ্যারিটির জন্য খেজুর পাঠানোর জন্য, ধন্যবাদ সব উপহারগুলি যেগুলি তুমি আমাকে দিয়েছিলে তা ফেরত দেওয়ার জন্য। এই ধন্যবাদগুলি কি ইসাল দোহাইলামিকে আরও দিতে চান? অবশ্যই আমি ইসাল দোহাইলানকে ধন্যবাদ দিব যে তার সাথে আমার ভুল বোঝাবুঝি ঝগড়াঝাটি যেটাই হোক, এর মাধ্যমে মেঘনা আলম যে একটা মহা উদ্দেশ্য নিয়ে কাজ করে যাচ্ছিল, যে কূটনৈতিক জায়গাতে কিংবা বাংলাদেশের যে রাষ্ট্র ব্যবস্থাপনা, সেই জায়গায় একটা দীর্ঘমেয়াদী সংস্কার আনার, বাংলাদেশকে শক্তিশালী করার, যেটা বাংলাদেশের জনতা আগে জানতো না। কারণ তখন তো আসলে মেঘনা আলম কোনো জনপ্রিয় ব্যক্তিত্ব বা আসলেই কোনো মডার্ন সেলিব্রিটি ছিল না যে জানবে। ওনার মাধ্যমেই দেখুন এখন সবাই জানছে। এবং আমার মনে হয় যে আসলে বোকা বন্ধুর চেয়ে বুদ্ধিমান শত্রু থাকাও আসলে মানুষের জন্য ভালো। সো আমার মনে হয় সে কারো প্ররোচনায় বা অন্য কারো আসলে উস্কানিতে যেইভাবে আমাকে আসলে আক্রমণে হয়তো পরোক্ষভাবে সমর্থন দেওয়ার জায়গায় চলে গিয়েছিলেন, সেখান থেকে একসময় আমি বিশ্বাস করি ইসাল দোহাইলান নিজে তার নিজের বক্তব্যের মাধ্যমেই আসলে মানুষের কাছে পরিষ্কার করবেন যে মেঘনা আলম আসলে তার জীবনে কতখানি ইম্পর্টেন্ট ছিলেন। ইসাল দোহাইলামের প্রতি সেই ভালোবাসাটা আপনার এখনো রয়ে গেছে? আমার প্রতি তার সেই ভালোবাসাটা রয়ে গেছে, এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। আপনি কোন একটা ইন্টারভিউতে আমি শুনছিলাম, হয়তো এরকম যদি আমার ভুল না হয়ে থাকে, যে তার বাচ্চা বেবি আছে, সেই ছবিগুলো আপনি তার মোবাইলে দেখেছেন বা আপনি জানতেন? জি 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 জি। তো আপনি যখন এটা জানলেন তখন তাকে কি প্রশ্ন করেননি যে তার ওয়াইফ কন্টিনিউ আছে কিনা? তার কাছ থেকে এটা পরিষ্কার ছিল যে তার ওয়াইফের সাথে তার কোনো সম্পর্ক নেই। তার কাছ থেকে এটা পরিষ্কার ছিল যে সে কাউকে চিটিং করছে না। এবং যেহেতু তার ছেলেমেয়ের ছবিগুলো সে নিজের উদ্দেশ্যে নিজে থেকেই দেখিয়েছে, তো আমার কাছে মনে হয়েছে যে সে হয়তো আসলে একজন পরিষ্কার মানুষ। এবং অনেক সময় আসলে এই ধরনের সম্পর্কে যেটা হয় যে একজন নারী আসলে দেখা যায় যে গোপনেই বিবাহিত হয়ে গেছে এবং তাদের মধ্যে হয়তো ছেলে মেয়ে সন্তান, একটা দীর্ঘমেয়াদী সংসারও হয়ে যায়, তারপরে হয়তো প্রথম স্ত্রী টের পায় কিংবা দ্বিতীয় স্ত্রী টের পায় যে আসলে একটা ডুয়াল লাইফ সে লিড করছে, এবং ততদিনে আসলে সেখান থেকে বের হয়ে আসার আর কোনো রাস্তা থাকে না। এবং আমরা যত দেখি যে দ্বিতীয় বিয়ে হয়েছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এরকমই দেখি। আমার ক্ষেত্রে আসলে এরকম কিছু ঘটতে যাচ্ছিল, কিন্তু আমি সময়ে আসলে নিজের আত্মমর্যাদাটা অনুধাবন করে ফেলেছি এবং আমি এটাও বুঝতে পেরেছি যে আমার পক্ষে আসলে এই ধরনের কোনো বৈবাহিক সম্পর্কে থাকা সম্ভব না যেখানে আমার আসলে স্বামীকে ভাগ করে নিতে হয়। সো আমি আমার ভুল বুঝতে পেরে সেখান থেকে আমি বেরিয়ে আসার চেষ্টা করেছি। এখন আমাদের আসলে পুরুষতান্ত্রিক তো শুধু বাংলাদেশ না, গোটা সমাজই পৃথিবীতে পুরুষতান্ত্রিক, এবং একজন শক্তিধর মানুষ যে একটা দীর্ঘ সময় ধরে একটা পজিশনে ছিলেন, তার জন্য হয়তো এই রিজেকশনটা অ্যাকসেপ্ট করা অনেক ডিফিকাল্ট। এবং হয়তো সেই সময় সে ইমোশনালি একটা ডিসিশন নিয়েছে যে আমাকে একটা শিক্ষা দিতে হবে যে আমি একা হয়ে হয়তো সামনে সমাজে দাঁড়াতে পারবো না। তবে আমার মনে হয় যে সমাজের জন্য এবং সেই পুরুষের জন্য এখন যে আসলে তিনি তার ক্ষমতার চেয়ারে নেই, বরঞ্চ মেঘনা আলম আস্তে আস্তে উপরে যাচ্ছে আলহামদুলিল্লাহ, এটা হয়তো একটা ভালো জবাব হবে। 1974 সনের ডিটেনশন আইন, জি, বিশেষ ক্ষমতা আইন, হ্যাঁ, এটাকে অনেকেই বাংলাদেশের প্রেক্ষাপটে কালো আইন বলে। জি। আপনি তো সংসদ সদস্য হতে যাচ্ছেন, সংসদে গিয়ে কি আইনটা পরিবর্তন করতে চান? এই বিশেষ ক্ষমতা আমি এই আইনটাকে কালো আইন বলি না, কারণ কালো শব্দটা দিয়ে এই যে আমরা আসলে একটা বর্ণবাদী সমাজে বাস করি, কোনো কিছু খারাপ বুঝাতে আমরা বলি কালো। কেন, কালো মানুষ কি খারাপ? না।
কালো রং কি খারাপ, কিংবা রাতের বেলা কি দিনের আপনার চেয়ে হয়তো খারাপ? কোন একটা ইন্টারভিউ এরকম আছে হুম হুম। যে সুন্দর সেটা কালো হতে পারে। কালোও হতে পারে, সাদাও হতে পারে, দুই রঙের মধ্যেই সৌন্দর্য আছে। আমি কালো আইন বলবো না, আমি বলবো একটা নিবর্তনমূলক আইন, এবং অবশ্যই এই আইনটার অ্যাবলিশ হয়ে যাওয়া প্রয়োজন। এবং আমাদের সমস্ত বুদ্ধিজীবীরা, সমস্ত সরকার প্রতিনিধিরা সবাই অ্যাগ্রি করে, সব মানবাধিকার কর্মীরা অ্যাগ্রি করে যে এটা অ্যাবলিশ হওয়া প্রয়োজন। কিন্তু যেই সরকারি ক্ষমতায় থাকে কেন যেন তারা এটা অ্যাবলিশ করতে দেয় না, তখন তাদের মত পরিবর্তন হয়ে যায়, যেহেতু এই আইনটা ব্যবহার করে আসলে বিভিন্নভাবে মানুষকে পরাস্ত করা সম্ভব। তো আমি সংসদে গেলে অবশ্যই শুধু একটি আইন না, যেহেতু সংসদ সদস্য আসলে একজন আইন প্রণেতা, যত ধরনের নিবর্তনমূলক আইন আছে আমি সেই সবগুলোকে শনাক্ত করে আসলে একটা ব্যবস্থা নেওয়ার প্রস্তাবনা রাখবো সংসদে। আমরা আলাপের একেবারে শেষ দিকে চলে আসছি। ঢাকা ৮-এর যে জনগণ, তাদের উদ্দেশ্যে কি বলবেন যদি বলেন অল্প কথায়? ঢাকা ৮-এ যে জনগণরা আছেন, আমি আপনাদেরই অংশ। এই ঢাকা ৮-এ আমি লেখাপড়া করেছি, জন্মগ্রহণ করেছি, বেড়ে উঠেছি, আপনাদের সন্তান আমি। এই ঢাকা ৮-এ ইতিহাসে কখনো একজন নারী সংসদ সদস্য আসেনি। আমার মনে হয় 2026-এ এসে আমাদের ভাবার প্রয়োজন যে আমরা কি আমাদের মেয়ে সন্তানদেরকে আসলে বৈষম্যের শিকার করছি। মেঘনা আলমকে আপনারা ভোট দিন, সাপোর্ট করুন। আমি সারা জীবন আপনাদের উন্নয়নের জন্য নিজেকে নিয়োগ রাখবো, নিজেকে ভলান্টারিলি নিয়োগপ্রাপ্ত রাখবো। এবং আজ পর্যন্ত হয়তো অনেক সংসদ সদস্যকে আপনারা ভয় পেয়েছেন, তার কাছে যেতে আপনাদের হয়তো সংকোচ হয়েছে। মেঘনা আলম হবে সেই সংসদ সদস্য যার কাছে আসতে কারো ভয় হবে না, এবং প্রতি 3 মাসে একবার একটি টাউন হল মিটিংয়ের মাধ্যমে আমি সংসদ সদস্য হয়েও আপনাদের কাছে আসব, আপনাদের কথা শুনবো ইনশাআল্লাহ। আমি আমার এই এলাকায় আপনারা জানেন কোনো ব্যানার, পোস্টার, কোনো ধরনের প্রচারণায় যাইনি, কারণ আমি চেয়েছি যে এই পরিবেশ বাঁচানোর উদ্যোগ নিয়ে আমি এত বছর কাজ করেছি সেটাকে টেকসই করতে। আপনারাই আমার প্রচারণার অংশ। আপনারা যেখানে যখন আসলে মেঘনা আলমকে দেখবেন, সত্যটা উন্মোচন করুন, অন্য আর 10টা মানুষকে অ্যাওয়্যার করুন। ইনশাআল্লাহ একসাথে আমরা ঢাকা ৮-কে বাংলাদেশের সবচেয়ে নিরাপদ ও নারীবান্ধব জায়গা হিসেবে গড়ে তুলব। ধন্যবাদ। আমরাও প্রত্যাশা করছি এই ঢাকা বসবাসযোগ্য ঢাকা হোক, ঢাকা বসবাসযোগ্য ঢাকা হোক। আমরা দীর্ঘ আলাপচারিতা করলাম মেঘনা আলমের সাথে। আবার হয়তো নতুন কোনো অতিথির সাথে, অন্য কোনো অতিথির সাথে আলোচনা হবে, আলাপ হবে, আড্ডা হবে। সে পর্যন্ত আপনাদের জন্য শুভকামনা রইল। আপনার জন্য শুভকামনা। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।